স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। দেশ জুড়ে করোনার সাধারণ ছুটি ও লকডাউনের গুজব, বিরূপ প্রভাব শেয়ার বাজারে, বড় ধরনের দরপতন। মাস্ক না পড়ায় ঢাকায় ২৩৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, স্বাস্থ্যবিধি নিশ্চিতে বাড়ছে পুলিশ প্রশাসন। সাল্লায় হিন্দুদের উপর হামলা মামলার আসামিদের রিমান্ড আবেদন, স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি ক্ষতিগ্রস্তরা। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়নি। এ ধরনের খবর গুজব ও মিথ্যা। টেলিফোনে এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তার দাবি, আজ দুপুরে কেন্দ্রীয় ঔষধাগারে এক অনুষ্ঠান শেষে তার বক্তব্য নিয়ে কিছু গণমাধ্যম ভুল তথ্য প্রচার করেছে। আমি জানি না তারা কারা এই 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 সুন্দর করে এটা ধারণাটা দিল কে যে ২৬ তারিখে ৪ এপ্রিল, এর মানে কয়দিন হয়? ১০ দিন। ১০ দিন কেন? এই গুজব কে ছড়াইছে এই দেশে? আমি তো সেক্রেটারি, আই ডোন্ট নো। দরপতনের ধারা অব্যাহত আছে দেশের শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক কমেছে প্রায় ৮৫ পয়েন্ট এবং দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া ৬৯ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ২৬৩ পয়েন্ট। করোনার প্রকোপ বাড়ায় লেনদেন বন্ধ হয়ে যেতে পারে এমন গুজবের কারণে এই দরপতন হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বড় দরপতন দিয়ে লেনদেন শেষ হয় ঢাকার শেয়ার বাজারে। ওই দিন ডিএসইএক্স সূচক কমে ৮১ পয়েন্ট। মোট লেনদেন হয় ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা। এই সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৩৪৯ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। হাত বদলে অংশ নেওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৩১টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত আছে ৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর। বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজারে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। এমন গুজবে টালমাটাল দেশের শেয়ার বাজার। আতঙ্কে বিনিয়োগকারীদের একটি অংশ শেয়ার বিক্রি করছেন বলে মনে করেন তারা। করোনা ভাইরাস আরো ছড়াচ্ছে এবং আগামী ২৮ তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এইসব নিউজ, কিছু গুজব। আজকের পতনটা মানে সিগনিফিকেন্টলি অনেক বেশি বড় পতন হয়ে গেছে। এর মূলত কারণটা হচ্ছে যে একটা প্যানিক সেল হইতেছে। এদিকে শেয়ার বাজারের এমন দরপতন ঠেকাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ সংশ্লিষ্টদের। এখানে রিটেল ইনভেস্টরের সংখ্যা বেশি হওয়াতে মার্কেট বেশি উঠানামা করে, আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বেশি বাড়লে হবে কি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা শেয়ার ধরে রাখার চেষ্টা করবে, যদিও বর্তমানে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তা করতেছেন না। রোববার সবচেয়ে বেশি লেনদেনের তালিকার প্রথম অবস্থানে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় রবি আজিয়াটা এবং তৃতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা। দরবৃদ্ধির তালিকার শীর্ষে বাংলাদেশ সাবমেরিন কেবলস, দ্বিতীয় অগ্রণী ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে সোনালী আঁশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ২৬৩.৪৮ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনা পরিস্থিতিতে ব্যাংক খোলা থাকলে শেয়ার বাজারেও লেনদেন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। রোববার সন্ধ্যায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় কমিশন। বৈঠকে শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো নিয়েও আলোচনা হয়। বাজারে একটা রিউমার ছিল যে মার্কেট পুঁজিবাজার বন্ধ হওয়ার, সেটা আবার পুনর্ব্যক্ত করছে যে মানি মার্কেটে যদি ব্যাংক খোলা থাকে পুঁজিবাজার অবশ্যই খোলা থাকবে। এই রিটেল বেস মার্কেটকে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কিভাবে বাড়ানো যায় সেখানে আমরা ডিলারদের ইনভেস্টমেন্ট বাড়ানোর ব্যাপারে একমত হয়েছি। এবং আর এ নিয়ে কথা বলতে রাজধানীর পরিবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন গণমাধ্যম গবেষক এবং যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ গোলাম রহমান। গোলাম রহমান, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম যে স্বাস্থ্য সচিব কিন্তু পরিষ্কার করে বললেন যে এমন কোনো কথা তিনি বলেননি যে ২৬ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে, সাধারণ ছুটি হবে। এটি একটি গুজব, কিছু গণমাধ্যম এমন
সংবাদ পরিবেশন করেছে বলে তিনি দাবি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে নিশ্চয়ই একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সমস্যাটা কোথায়? এটি কি গণমাধ্যমের বোঝার ভুল বা তাদের সংবাদ পরিবেশনের ভুল, নাকি সরকারের পক্ষ থেকে যেই তথ্যটা যেভাবে জানানোর কথা সেভাবে আসছে না? কোন জায়গায় গ্যাপটা তৈরি হচ্ছে? ধন্যবাদ। আমার মনে হয় গুজবটা রটেছে কারণ হচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বোধ কাজ করছে। কারণ এখন করোনার ব্যাপকতাটা এত বেশি বেড়ে যাচ্ছে, তাতে করে মানুষের মধ্যে নানান ধরনের স্পেকুলেশন, নানান ধরনের চিন্তা ভাবনা আছে। এটা হচ্ছে একটা প্রেক্ষাপট। এখন এই প্রেক্ষাপটে যদি স্বাস্থ্যমন্ত্রী যদি বলে থাকেন যে হতেও পারে, কিংবা এক ধরনের ট্যাসিট বক্তব্য দিয়ে থাকেন যে হলেও হতে পারে, কিংবা যদি এখন সরকার তো সিদ্ধান্ত কিছু জানায়নি, সেই ক্ষেত্রে গণমাধ্যমগুলোর একটা বড় ধরনের দায়িত্বশীলতার ব্যাপার আছে। সেটি হচ্ছে যে গণমাধ্যম শুধু হিয়ারসে যা একটু শুনলো সেটার ভিত্তি করেই একটা ব্রেকিং নিউজ দিয়ে দেওয়া, কিংবা একটা অবস্থার সৃষ্টি করা যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, এটা তো ঠিক না। আমরা জানি যে মানুষ গুজবের জন্ম দেয় কখন? যখন নিশ্চিত সংবাদ পায় না, যখন তথ্য প্রবাহ বিঘ্নিত হয়, যখন সংবাদ কিংবা তথ্যের অপর্যাপ্ততা থাকে, কিংবা যদি প্রপারলি নিউজ কিংবা সংবাদ কিংবা তথ্য প্রবাহিত না হয়, তাহলে গুজব তৈরি হতে পারে, গুজবের সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। এখন এইখানে সেই সুযোগটি খুব ছিল বলে আমার মনে হয় না। মানুষের এক ধরনের ধ্যান ধারণা থাকতে পারে, সেটাই শেষ কথা না। কিন্তু যখন মিডিয়াগুলো এই কথাটা প্রচার করলো শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রীর একটা সম্ভাবনার কথা কে বলে, সেটা একটা সম্ভাবনার কথা তো আর নিশ্চিতভাবে তুমি কোনো ডিসিশন দেননি, কিংবা কোনো সরকারি ভাবে ঘোষণাও দেননি। জি, গোলাম রহমান, দেখেন স্বাস্থ্য সচিব যেটি বলছেন যে তিনি এরকম কথা বলেন নাই, কিন্তু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আপনি বলছিলেন যে একটি যোগাযোগের একটি ঘাটতি। এখানে আমি একটু উল্লেখ করি, কিছুক্ষণ আগে আমরা যে সংবাদটি পরিবেশন করলাম সেটি আবারও পড়ছি আমি। করোনা পরিস্থিতিতে ব্যাংক খোলা থাকলে শেয়ার বাজারেও লেনদেন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বলছে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারেও স্বাভাবিক, শেয়ার বাজারেও স্বাভাবিক অবস্থা থাকবে। ব্যাংক বন্ধ রাখার কোনো তথ্য তো আমাদের কাছে নাই। যখন এমন একটি বক্তব্য আসে তখন কি আরো কনফিউশন হয় না? অবশ্যই আমার মনে হয় এখানেও একটা দায়িত্বশীলতার ব্যাপার। কারণ তারা হয়তো ধরেই নিয়েছেন যে ছুটি হয়ে যাচ্ছে কিংবা বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, এটা ধরে নিয়ে এই প্রসঙ্গটা হয়তো পুঁজিবাজারের পক্ষ থেকে তারা বলেছেন। কারণ স্বাস্থ্য সচিব যে কথাটা বলেছেন কিংবা বলেন নাই তা নিয়ে অস্বীকার করেছেন, সেটা একটা ধোঁয়াশার মতো ব্যাপার। এটা সব মিডিয়া যে প্রচার করেছে তাও না, কিন্তু হয়তো দু একটি মিডিয়া প্রচার করেছে এবং সেটা দেখা দেখি অন্যরা একটা অশুভ প্রতিযোগিতায় নেমে গেছে এবং তারা এইভাবে প্রচার করেছে। যখন পরিস্থিতি এমন হয়, যখন মানুষের মধ্যে নানা রকম অনিশ্চয়তা, নানা রকম শঙ্কা কাজ করে, তখন আপনার আপনার মতামতটা জানতে চাই। তখন যারা তথ্য দেওয়ার কথা তারা কোন পদ্ধতিতে আসলে তথ্যটা দিলে সঠিক তথ্যটা মানুষের কাছে তথা গণমাধ্যমের কাছে যাবে, কোন পদ্ধতিটা অবলম্বন করা উচিত? গণমাধ্যমকে অবশ্যই নিশ্চিত সূত্র ধরে তথ্য মানে ভেরিফাই করে তারপরে সেটা প্রচার করতে হবে। এখানে এত তাড়াহুড়া করার কিছু ব্যাপার নেই, যেটা না হলে সব বন্ধ হয়ে গেল, সব একেবারে ভেসে গেল, তা তো না। এখন এভাবে যদি সিদ্ধান্ত হয় সেটা তারা জানাবে, সেটা ঠিক আছে। কিন্তু একটা স্পেকুলেশন করে একটা ধরে নিয়ে তো এটাকে সংবাদ হিসেবে বিবেচনা করা যায় না। এটা আজকাল সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ধরনের গুজব এইভাবে রটে, কিন্তু গণমাধ্যমের দায়িত্বশীলতার ব্যাপারটা কিন্তু অনেক বেশি। এখানে তারা এই যে পুঁজিবাজারকে নিচের দিকে চলে যাচ্ছে, এখন একটা ভুল তথ্য কিংবা ভুল নিউজ দেওয়ার কারণে পুঁজিবাজার নিম্নমুখী, এটা তো হওয়ার কথা না। এবং পুঁজিবাজারের যারা নেতা তারাও বলছেন যে যদি ব্যাংক খোলা থাকে, এই যদির প্রশ্নটা তাদের কাছে এসছে, তার মানে হচ্ছে তারাও একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছেন। এই অনিশ্চিত অবস্থায় তাদের পড়া উচিত না। যে কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠান এই দায়িত্বপূর্ণ ভাবেই তারা আচরণ করবেন, এটাই মানুষ আশা করে। মানুষের কাছে সেইভাবেই জানানো দেওয়া উচিত। ডক্টর গোলাম রহমান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দেশে করোনা একদিনে আরও 22 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 19 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 8,690 জনে।
219টি ল্যাবে 24 ঘন্টায় 21,108 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,172 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.29%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,70,878 জনে। সুস্থ হয়েছেন আরও 1,687 জন। এই নিয়ে মোট সুস্থ 5,22,405 জন। গত 7 দিনে করোনার নমুনা পরীক্ষার হার বেড়েছে প্রায় 20%। কোভিড রোগী বেড়েছে 2 গুণ। এর প্রতিফলন দেখা গেছে রাজধানীর প্রতিটি করোনা পরীক্ষা বুথ এবং হাসপাতালের সামনে। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘ সময়, অথচ ব্র্যাকের নমুনা নেয়ার 40টি বুথের মধ্যে 14টি এখনো বন্ধ। টোকেন দেয়া হবে সকাল 9:30টায়, এরপর নমুনা সংগ্রহ 8:30টাতেই এই লাইনে দাঁড়িয়ে 350 জন, অথচ নমুনা নেওয়া হবে 200 জনের। মুগদা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য অনেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। 5 ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকে নমুনা না দিয়েই ফিরে যেতে হয়েছে। বৃদ্ধ, মহিলা, শিশু, বাচ্চারা সকাল 5টা থেকে লাইন দিয়ে দাঁড়াই রয়েছে। সেখানে কোনো সামাজিক দূরত্ব নেই, মানুষ পরীক্ষা করাতে আইসা আরও মানুষ করোনা সংক্রামিত হতে পারে। 4-5 ঘন্টা লাইনে থাকার পরে দেখা যায় 180 জনের যে কোটা সেটা ফিল আপ হয়ে যায়, এরপর তাদের ফেরত যেতে হয়, অসুস্থ রোগী সহ। টোকেনটা দিয়ে দিক কালকেও যে এসে পাবো এমন কোনো তো সিউরিটি নাই। দুইটা স্লট আমাদের অ্যারাউন্ড 200-এর মতো হয়। তো এখন আমরা স্যাম্পল কালেকশন হয়তো সবারই করতে পারবো, কিন্তু করে লাভ কী হবে? আমি যদি পরীক্ষার রিপোর্টটা দিতে না পারি, তখন দেখবেন যে আরও বেশি চিল্লাচিল্লি হবে। সারা ঢাকায় ব্র্যাকের করোনা পরীক্ষার বুথ খোলা হয় 40টি। সংক্রমণ বাড়তে থাকলেও এখনো বন্ধ 14টি। আমাদের এই বুথে কালেকশন হতো মনে করেন যে 25 থেকে 30-এর মধ্যে, কিন্তু এখন বেড়ে যাওয়ার ফলে এটার সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 70, 80, 90। যেহেতু করোনা সংক্রমণ কমে গিয়েছিল, তাই অনেক বুথ বন্ধ হয়ে যায়। এখন সেগুলো হাসপাতালে স্থাপনের চিন্তা করছে স্বাস্থ্য অধিদপ্তর। একটা চ্যালেঞ্জ আমরা ফেস করছি যে বুথের জন্য কেউ জায়গা দিতে চাচ্ছে না, কারণ ওই যে মার্কেট প্লেস যেখানে জনসমাগম বেশি হয়, সেখানে যেহেতু মানুষ জন বেশি, তারা ভাবছে যে এখানে আসতে হয়তো কিছু হবে। আমরা এখন চিন্তা করছি যে আমাদের যে সব হাসপাতাল বেস, যেগুলো স্বাস্থ্য কেন্দ্র আছে, এই হাসপাতাল বেসই আমরা বুথগুলোকে বেশি রাখবো। এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ আবারও বাড়ছে, সতর্ক করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এই সময়ে কেউ যাতে অর্থনৈতিক সংকটে না পড়ে সেদিকেও খেয়াল রাখার তাগিদ দিয়েছেন তিনি। সকালে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের সভাপতি শেখ হাসিনা। সভায় বঙ্গবন্ধুর জীবনের নানা দিকের উপর আলোকপাত করেন নেতারা। বঙ্গবন্ধু হত্যা এবং ইতিহাস বিকৃতিতে অবৈধ ক্ষমতা দখলকারীদের ভূমিকা ও চক্রান্ত তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাস বিকৃতি রুখে দিতে দেশবাসীর ভূমিকার প্রশংসা করেন তিনি। স্বাধীন দেশেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধু হত্যা করা না, এই হত্যার পর ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলার আপ্রাণ চেষ্টা। এই বাংলাদেশে আমার একটা সময় ছিল যে তার নামটা পর্যন্ত নেওয়া যাবে না, তার নামটা নেওয়ার জন্য নিষিদ্ধ ছিল। এ সময় করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনা আবার নতুনভাবে দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে সকলকে অনুরোধ করব স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলা, যেটা খুব প্রয়োজন। কারণ আমরা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা করোনা ভাইরাসটাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, কিন্তু আবার এই নতুনভাবে দেখা দেওয়াতে আবার এর প্রাদুর্ভাব সারা বিশ্বব্যাপী দেখা গেছে। করোনায় কেউ যেন আর্থিক সংকটে না পড়ে সেদিকেও খেয়াল রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাস্ক না পরায় 233 জনকে 36,360 টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ঢাকার 15টি স্পটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। করোনা নিয়ে জনসচেতনতা কর্মসূচি শুরু করেছে ডিএমপিও।
গত জুলাইয়ে করোনা সংক্রমণের যে হার সর্বোচ্চ ছিল, নভেম্বরের পর তা কমতে থাকে। তবে এবছরের মার্চে এসে আবারও উদ্বেগজনক পরিস্থিতি। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিতে মাঠে নেমেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় জনপ্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। যতদিন করোনা ভাইরাস এই পরিস্থিতি স্বাভাবিক না হবে এবং আমরা যতদিন পর্যন্ত দেখব যে মানুষ শতভাগ এই আইন কানুন মেনে না চলছে কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলছে না, ততদিন আমরা আমাদের এই অভিযান পরিচালনা আমরা অব্যাহত রাখবো। জনসচেতনতা তৈরির অংশ হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমাদের স্টাইল হচ্ছে বা কর্মপদ্ধতি হচ্ছে উদ্বুদ্ধকরণ। মানুষকে উদ্বুদ্ধ করে, মোটিভেট করে আমরা এই স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষকে এক ধরনের বাধ্য করতে চাই। তবে জোর প্রয়োগ করে আমরা বাধ্য করতে চাই না এবং আমরা আশা করছি সবাই নিজের বিপদ বুঝতে পারবেন, নিজের ঝুঁকি বুঝতে পারবেন এবং নিজ থেকেই সচেতন হয়ে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরাও। তাই প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতায় জোর দেওয়ার পরামর্শ তাদের। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনের প্রশাসন সর্বক্ষেত্রে আরও অ্যাক্টিভ হতে হবে। ভ্রাম্যমাণ আদালত আবার চালু করতে হবে এবং জনগণকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার 2 সপ্তাহ পর তা কার্যকর হয়। তাই প্রথম ডোজ নেওয়ার পরেই নিশ্চিত হওয়ার সুযোগ নেই বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। এই অবস্থায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানতে জনগণকে উদ্বুদ্ধ করতে দ্বিতীয় দফা মাঠে নেমেছে পুলিশ। তবে বাধ্য করে নয়, উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে পরিস্থিতি মোকাবিলায় মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে লোক সমাগম নিয়ন্ত্রণ ও মাস্ক পরতে বাধ্য করাতে মাঠে ছিল সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। পরে সংক্রমণ কিছুটা কমে আসায় শিথিল হয় স্বাস্থ্যবিধি। কিন্তু সংক্রমণের হার বেড়ে যাওয়ায় আবারও সারা দেশে মাঠে নেমেছে পুলিশ সদস্যরা। মাস্ক পরার অভ্যাস করি, কোভিড মুক্ত বাংলাদেশ করি, এই স্লোগানে লোক সমাগম নিয়ন্ত্রণ ও মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামে মাঠে নামে পুলিশ সদস্যরা। চট্টগ্রামের সিআরবিতে আলোচনা সভার মধ্যে দিয়ে শুরু হয় এই কর্মসূচি। আমরা বিশ্বাস করি একা কেউ নিরাপদ হতে পারবে না, আমরা সবাই মিলে যদি নিরাপদ হই তবে মাত্র নিরাপদ বাংলাদেশ হবে। একই কর্মসূচি পালিত হয় রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে। এ সময় জনসচেতনতামূলক মানববন্ধন ও সমাবেশ করে মহানগর পুলিশ। আমরা নগরবাসীকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা মাস্ক পরুন, নিজেকে সেফ রাখুন এবং অন্যকে সেফ রাখুন। করোনা সংক্রমণ রোধে পথচারী ও যানবাহন চালকদের মাস্ক পরিয়ে দেন রংপুর পুলিশ ও সিটি মেয়র। দিনব্যাপী চলে এই কর্মসূচি। বাধ্য করে নয়, উৎসাহ দিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানতে বর্ণাঢ্য র্যালি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এ সময় নগরবাসীর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়া ময়মনসিংহ, বগুড়া, মেহেরপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, লক্ষ্মীপুর সহ সারা দেশে একযোগে পালিত হয় এই কর্মসূচি। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট নগরীর ব্রিটানিয়া হোটেলে কোয়ারেন্টিন থেকে পালিয়েছে যুক্তরাজ্য ফেরত একই পরিবারের 9 সদস্য। দুপুরে হোটেলের নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে জকিগঞ্জের গ্রামের বাড়িতে চলে যায় বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। গত 18 মার্চ লন্ডন থেকে দেশে আসে ওই পরিবার, পরে শুরু হয় কোয়ারেন্টিন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী 26 মার্চ তাদের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা। কিভাবে নিরাপত্তার মধ্যে পালিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সামনে আমাদের একটা পার্কিং লট আছে, যেখানে বয়স্ক যারা আছেন তারা হয়তো ডায়াবেটিস পেশেন্ট বা যারা একটু ওখানে ওয়াকে যান, তো ওই সুযোগে হয়তো কোনো না কোনোভাবে গেস্টরা আমাদেরকে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে কিছু না জানিয়ে এবং কোনো ধরনের কোনো পারমিশন ছাড়াই ওনারা বেরিয়ে চলে। কারা কখন বের হয়েছিল হোটেল কর্তৃপক্ষ কাছ থেকে খবর নেওয়া হচ্ছে ডিটেলস, এবং যারা পুলিশ ডিউটিতে আছে তাদেরও দায়িত্ব কি সেটা খতিয়ে দেখা হচ্ছে। ফরিদপুরের মাঝকান্দিতে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 9 জন হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 5 জন। হতাহতরা সবাই ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। এদিকে ভাঙ্গার বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাগুরা থেকে ঢাকা যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল 9টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মধুখালীর মাঝকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা জানান, ঘটনাস্থলে মাইক্রোবাসের 2 যাত্রীর মৃত্যু হয় আর আহত 10 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আরও 4 জন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। মোহাম্মদ নজরুল ইসলাম হচ্ছে উনি আমার বোনের শ্বশুর। উনি সম্ভবত মনে হয় ঢাকা যাচ্ছিল, ঢাকা যাওয়ার পথে আর কি মাঝখান দিয়ে অ্যাক্সিডেন্ট করছে, করে ওখানে আর কি স্পটে মারা গেছে। তারপরে দেখি কয়েকজন মারা গেছে আর উনি আমার রিলেটিভ। আমি এখানে আর কি ওনার দেখার জন্য আসছি, এখানে আছি আর কি। ওনার এই মাথায় ইনজুরি হয়েছে আর হাতে ফেটে গেছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক। সংবাদ পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্য সম্পন্ন করি এবং 2 জন মৃত ব্যক্তি উদ্ধার করি এবং আহতদের উদ্ধার শেষে নানান অ্যাম্বুলেন্সে এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আমরা ফরিদপুর মেডিকেল সদর হাসপাতালে প্রেরণ করি। এদিকে ভাঙ্গা উপজেলার বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী 2 শিক্ষার্থী মারা গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে জমি কিনে 27 বছরেও বুঝে পায়নি 144 জন। দখল নিতে ঘুরতে হচ্ছে আদালতে, মামলা লড়তে ঢালতে হচ্ছে টাকা। মিরপুরের ওই জমিতে নিজেদের দাবি প্রতিষ্ঠায় লড়ছে বিহারিরাও। গৃহায়ণ জমি বিক্রির 3 বছর আগে জেলা প্রশাসন বরাদ্দ দিয়েছে বলে দাবি তাদের। মিরপুর 11 নম্বরের বি ব্লকের এই জায়গাটিতে বাস করেন বিহারিরা। স্থানীয়ভাবে এটি কনসার্ন ক্যাম্প হিসাবে পরিচিত। বিহারিদের দাবি 1991 সালে জায়গাটির একটি বড় অংশ তাদের বরাদ্দ দেয় জেলা প্রশাসন, যার দালিলিক প্রমাণও রয়েছে দখলদারদের কাছে। যে টাকা দিয়ে নিছে এটা তো আমাদেরকে জানায় না, আমাদের পিছিয়ে বলে এটা নিছে, চুরি হিসাবে নিছে। এটা হাউজিং এর মাধ্যমে ওখানে সেটিং বেটিং করে ওখানে নিছে। জেলা প্রশাসক আমাদের এখানে একটা কাগজ দেখতেছেন, 2091 সালে আমাদের এই জায়গাটা বরাদ্দ দিয়ে আমাদের এখানে পুনর্বাসন করে। সেই ক্ষেত্রে তারপরেও 1994 সালে কিভাবে এখানে তারা প্লট বরাদ্দ দেয়। এসব আমলে না নিয়ে ওই জায়গা সহ প্রায় 5 একর জমি 1994 সালে 144 জন ক্রেতাকে বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। তবে 27 বছরেও জায়গা বুঝিয়ে দেয়নি। এরই মধ্যে মারা গেছে 20 জন, অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে দুঃখ করে বলে যে এত কষ্ট করে ইনকাম করে জায়গাটা কিনলাম, কিন্তু জায়গাটা এখনো বুঝে পেলাম না। তো মনে হয় যাওয়ার আগে হয়তো দেখে যেতে পারবো না। 94 বুঝে যেতে পারতো, কিন্তু কিছু যখনই জমা দেওয়া হয়েছে 95 বুঝে গেলে তার এই সমস্যাটা হয় না। ফাইলের দিক থেকে ওইদিকে যেতে হইলে কত টাকা লাগে, কি লাগে, এতে শেষ আছে। হাউজিং যে ওখানে একটা আঁকড়া, সত্যি কথা বলবো, প্রত্যেকটা হাউজিংয়ের প্রত্যেকটা ইট হা করে থাকে, কখনো একটা মক্কেল পাইছি। বিহারিরা বলছে গৃহায়ণ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত তারা মানেন না, কারণ স্বাধীনতার পর থেকেই এখানে তাদের বসবাস। তবে কর্তৃপক্ষের দাবি বরাদ্দ দেওয়ার সময় জায়গাটি খালি ছিল। মামলার রায় পেলেই প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হবে। বাকি যারা আছে ওইখানেই প্লট বরাদ্দ হবে। এটা মে মাসের মধ্যে খারিজ হবে। আর মে মাসের মধ্যে যদি খারিজ হয়, আমরা বেশি সময় কালক্ষেপণ করব না। আমরা এবার দ্রুততম সময়ের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ নিয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আমরা উচ্ছেদে চলে যাব। এ ঘটনায় মামলা হয়েছে 4টি। সর্বশেষ রিট হয়েছে মিরপুরের বিহারি পল্লীর সীমানা নির্ধারণ নিয়ে। ফলে মামলার মধ্যেই ঘুরপাক খাচ্ছে দীর্ঘদিন। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের বিরুদ্ধে আরও 5টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব মামলায় পিকে হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল, ভারপ্রাপ্ত এমডি আবেদ হোসেন সহ মোট 37 জনকে আসামি করা হয়েছে। দুপুরে দুদকের একটি সূত্র মামলার বিষয়টি নিশ্চিত করেন। দুদক জানিয়েছে, রবিবার দুর্নীতি দমন কমিশন ঢাকার বিভাগীয় কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগ সাজস্যে প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে যাচাই বাছাই ছাড়া এবং ঋণের বিপরীতে কোনো মর্টগেজ ছাড়াই 5টি কাগজে প্রতিষ্ঠানকে 334 কোটি টাকা ভুয়া ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। দুদক সূত্র আরও জানিয়েছে, কাগজে এসব প্রতিষ্ঠান আসলে পিকে হালদারের নিয়ন্ত্রণাধীন ছিল। পিকে হালদারের মাধ্যমে তারা ভুয়া প্রতিষ্ঠান সাজিয়ে ঋণ নিয়েছেন। এই কারণে 5টি মামলাতেই পিকে হালদারকে আসামি করা হয়েছে। মাদকদ্রব্য ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের পৃথক 2 মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। রোববার ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম অভিযোগ গঠনের এই আদেশ দেন। এর মাধ্যমে এই 2 মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামী
1 জুন সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে আদালত। অভিযোগ গঠনের সময় খালেদকে আদালতে হাজির করা হয়। তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা মামলায় দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিজানুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি। এছাড়া প্রধান আসামি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই মামলায় আজ গ্রেপ্তার হয়েছে আরও 3 জন। শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার। বলেন, 16 মার্চ ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি। অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এসপির দাবি, পরদিন সকালে রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রশাসন ব্যস্ত থাকার সুযোগে শাল্লা গ্রামে হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলার অভিযোগপত্র অল্প সময়ের মধ্যে দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগেও এখানে বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা হয়েছিল। এই মামলা আমরা সঠিকভাবে তদন্ত করে স্বল্পতম সময়ে এই মামলায় চার্জশিট দিয়েছিলাম। তুহিন হত্যা মামলায় আপনারা জানেন যে পিতার বিরুদ্ধেও কোর্ট রায় দিয়েছে। আমিও স্বল্পতম সময়ের মধ্যে এই মামলায় অভিযোগপত্র কোর্টে দাখিল করতে পারবো ইনশাল্লাহ। ঘটনার সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে পুলিশ সুপার জানান, হামলায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই মামলায় যারা অভিযুক্ত আছে তাদের সকলকে গ্রেপ্তার সহ যে সকল লোকজন এই মামলার সাথে সংযুক্ত হবে, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই ধরনের ঘৃণ্য কাজ যেন আগামীতে কেউ করতে না পারে, তার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমাদের পক্ষ থেকে যে সকল করণীয় আছে আমরা সবগুলোই করব। এদিকে হামলার প্রধান আসামি স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এছাড়া জড়িত আরও 29 আসামির 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। গ্রেপ্তার হয়েছে আরও 3 জন, মোট গ্রেপ্তার 33 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এখনও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেনি সুনামগঞ্জের শাল্লায় হামলার শিকার হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো। আতঙ্কিত পরিবারগুলো এখনও মেরামত করতে পারেনি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। শঙ্কা কাটেনি নিরাপত্তা নিয়েও। হাওড়ের বুকে ছবির মতো সুন্দর গ্রাম নোয়াগাঁও। এখানে বসবাস 1.5 শতাধিক হিন্দু পরিবারের। শান্তিপূর্ণ গ্রামটিতে তাণ্ডব নেমে আসে 17 মার্চ। ফেসবুক পোস্টে কটূক্তির অভিযোগ তুলে হামলা হয় হিন্দুদের ঘরবাড়িতে। সেই তাণ্ডবের ক্ষতচিহ্ন এখনও গ্রাম জুড়ে। মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন ভানু দাস। বাড়িতে ভাঙচুরের সময় লুট হয় সেই টাকা, সঙ্গে গহনাও। কিছু গয়নাবাতি আছিল, আমার মাইয়ায় বানাইছে, সব গয়নাবাতি নিয়ে গেছে। আমার 95,000 টাকাও আছিল, 95,000 টাকাও নিয়ে গেছে। কেবল ভানু দাসের বাড়ি নয়, এমন তাণ্ডব চালানো হয়েছে 88টি ঘরে। সব লুটপাট করে নিছে। শেষটাতে আইয়া কয় থরারে আগুন জ্বালাইয়া দিব। যাও ওই গরিবের ঘরে 5 কেজি 10 কেজি চাল আছেন, ডাল আছেন, এরা চিত্রাইয়া উড়ান দিগালে আলুয়ার দিগালে সব হালাইয়া গেছে। 2 লক্ষ টাকা নিছে আর আমার 3 ভরি স্বর্ণ নিছে সন্দুক ভাঙিয়ে। ঘটনার পর আতঙ্কের কারণে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে তরুণীরা। তবে পুলিশ বলছে এলাকাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সার্বক্ষণিকভাবে পুলিশ স্থায়ী ক্যাম্প আছে, র্যাবের ক্যাম্প আছে। আমরা নজরদারি সাদা পোশাকেও বৃদ্ধি করেছি। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, আমরা সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা দেখতেছি। ফেসবুক পোস্টকে হামলার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলেও বেরিয়ে আসছে জলমহাল নিয়ে বিরোধসহ নেপথ্যের নানা তথ্য। বিষয়টি প্রশাসন আগে আঁচ করতে পারলেও কেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা গেল না, এ নিয়ে উঠেছে প্রশ্ন। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। রাত 9টায় বাংলাদেশের এই পর্যায়ে থাকছে খেলার খবর। জানাচ্ছি শিরোনাম। অনলাইন আড্ডায় সাকিবের মন্তব্যে বিব্রত বিসিবি। পরিচালকদের জরুরি সভা। আইপিএল এর এনওসি দিতে নতুন করে ভাববে বোর্ড। এবং ডানিডিন থেকে ক্রাইস্ট চার্চে বাংলাদেশ সিরিজ বাঁচাতে বড় রানের খোঁজ। ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার তাগিদ মাহিদের। বিসিবির সমালোচনা করে বিপাকে সাকিব আল হাসান। অনলাইন আড্ডায় সাকিবের নানা মন্তব্যের পর সে বিষয়ে জরুরি সভায় বসেন বোর্ড পরিচালকরা। পরবর্তীতে আকরাম খান জানিয়েছেন, সাকিব টেস্ট খেলতে চাইলে এনওসি নিয়ে নতুন করে চিন্তা করা হবে।
সাকিব ইস্যুতে আলোচনা করতে সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বসেছিলেন আকরাম দুর্জয় সহ আরও বোর্ড কর্তারা। অক্টোবরে 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে নানা ইস্যু সাকিবকে রেখেছে শিরোনামে। বর্তমানে তিনি ছুটিতে পরিবারের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। নিউজিল্যান্ডের সিরিজের পর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টে না খেলার ছুটি আগেই নিয়ে রেখেছিলেন তিনি। ওই সময় আইপিএল খেলবেন সাকিব। আইপিএল খেলতে চাই যে পিরিয়ডটাতে আইপিএল আছে, সো দ্যাট আই ক্যান প্রিপেয়ার মাইসেলফ বেটার অ্যাট লিস্ট। আমরা তো শ্রীলঙ্কা যাচ্ছি 2টা টেস্ট খেলতে, সেখানে তো আমাদের ওয়ানডেও নেই, টি20 নেই, তো সে তো ওই সিটিতে ওটাই ছুটি চেয়েছে। তো সেটাই আমরা এখন যেটা হলো ও যদি টেস্ট খেলতে চায় তাহলে ও খেলবে, তাহলে আমরা ওর এনওসি ব্যাপার নিয়ে চিন্তা করব। যখন এইচপি ভালো করছে, দেখেন আজকে কয়েকটা ন্যাশনাল প্লেয়ার সমৃদ্ধ আয়ারল্যান্ড উলভসের সঙ্গে পুরো সিরিজটা জিতেছে, তো যখন ভালো করছে এইচপি তখন এই প্রশ্নগুলি তোলা বা এই কথাটা বলা আমার কাছে খুব সারপ্রাইজিং। এর পিছনে অন্য কিছু আছে কিনা আই ডোন্ট নো। সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল। মঙ্গলবার হ্যাগলি ওয়েলে ব্ল্যাক ক্যাপদের মুখোমুখি হবে তামিমরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ, সেজন্য বড় স্কোর করা জরুরি বলছেন শেখ মেহেদী হাসান। তাতে লড়াইয়ের রসদ পাবে বোলাররা, মনে করেন এই নবীন অলরাউন্ডার। 2 ফরম্যাট মিলিয়ে সিরিজে 6 ম্যাচ খেলা শেষ করে ছুটতে হবে অন্য শহরে। টিম বাংলাদেশ এখন দ্বিতীয় ওয়ানডে ভেন্যু ক্রাইস্টচার্চে। প্রথম ওয়ানডেতে বাজেহারের গ্লানি ডানরিনে রেখে আসতে পেরেছে কি তামিমের দল? ওদের কন্ডিশনে নিউজিল্যান্ড বরাবরই কঠিন প্রতিপক্ষ, তাই বলে অসহায় আত্মসমর্পণ। প্রথম ম্যাচে বাংলাদেশকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে দেখা যায়নি। অধিনায়ক তামিম ব্যাটসম্যানদের দায় দেখছেন। গোটা দলও উপলব্ধি করতে পেরেছে দ্রুত, তাই ঘুরে দাঁড়াতে উপায় খুঁজছে সবাই। এখানে আপনার খেলতে গেলে অবশ্যই উইকেটে রানটা খুব প্রয়োজন। আপনার যদি 280 বা 260 270 করেন তো এটা মনে হয় ডিপেন্ডেবল আমাদের ওদের এগেনস্টে, যে আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমরা আলহামদুলিল্লাহ ওটা ওভারকাম করতে পারবো। তো সেই ক্ষেত্রে ব্যাটসম্যানে আমাদের যারাই আছে সবার দায়িত্ব আছে যে টিমের একটা ভালো স্কোর দাঁড় করানোর জন্য। ছোট্ট টার্গেটে চড়াও হয়ে খেলেছে নিউজিল্যান্ড। মন্দের ভালো গাপটিল আর কনওয়েকে ফিরিয়েছেন তাসকিন, হাসান মাহমুদ। ওতে আত্মবিশ্বাস পেয়েছে বোলিং ইউনিট। দ্বিতীয় ম্যাচে সেটা কাজে দিবে আত্মবিশ্বাসী সদ্য অভিষিক্ত শেখ মাহাদি। আমাদের পেস বোলাররা ভালোই বল করছে, যেহেতু আমাদের স্কোর বোর্ডে আমরা বড় একটা রান দাঁড় করাতে পারি নাই। সেক্ষেত্রে এগেনস্ট টিমে যে গাপটিল ছিল ও খুব এগ্রেসিভ ছিল, হয়তো বা ও চান্স নিছে লো স্কোরিং ম্যাচের জন্য। তো গাপটিল ছাড়া মনে হয় না যে অন্য ব্যাটসম্যানগুলো খুব আরামে স্বাচ্ছন্দ্য বোধ করে খেলতে পারছে। আর আপনি তাসকিনের কথা যদি বলতে চান, তাসকিন খুব মাশাআল্লাহ খুব ভালো বোলিং করছে, ভালো পেসে বল করছে। হাসানও ভালো বল করছে, মুস্তাফিজও ভালো বল করছে, বাট ওভারঅল তাসকিন খুব ভালো বল করছে লাস্ট ম্যাচ। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে, তার আগে একটা দিন পাচ্ছে টিম বাংলাদেশ। ভুল শুধরাতে হবে ওই একটা দিনেই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ম্যাচ ভেন্যু দর্শক স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম ম্যাচে লাল সবুজে প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দল। স্থানীয় সময় সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত চলে অনুশীলন। ম্যাচ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার লক্ষ্যে পুরো মাঠ জুড়ে অনুশীলন করেছে জ্যামিডের শিষ্যরা। বিকেলে হোটেলে জিম আর সুইমিং সেশনে অংশ নেয় মেহেদী মতিনরা। সোমবার দলের সাথে যোগ দেবেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আজকে যে ট্রেনিংগুলো হয়েছে সেটাতে আসলে বেশিরভাগই আপনার ফিনিশিং ট্রেনিং আর পজিশনগুলো দেখানো হয়েছে। ইনশাআল্লাহ আমরা ভালোভাবে ট্রেনিংটা শেষ করছি, ইনশাআল্লাহ ভালো কিছু করবো। আমি প্রথমবার ন্যাশনাল টিমে চান্স পাইছি, আমরা চেষ্টা করবো যে 100% দিয়ে বেস্ট টিমে খেলার আর ভালো কিছু রেজাল্ট নিয়ে দেশবাসীকে উপহার দেওয়ার। বর্ষার জার্সিতে রেকর্ড 768 ম্যাচে নামার অপেক্ষায় লিওনেল মেসি। লা লিগায় অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। জমজমাট শিরোপা দৌড়ে রিয়ালকে টপকে 2-এ ওঠার চ্যালেঞ্জ। লিগে সবশেষ 4 ম্যাচে জিতে চাঙ্গা বার্সেলোনা। বিশেষ উপলক্ষে মেসির জন্য জাভিকে টপকে বার্সায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেবেন। অধিনায়কের ফর্ম কোচ কোম্যানের বড় ভরসা। ইনজুরি সমস্যার সঙ্গী করেই মানিয়ে নিয়েছেন কাতালানরা। একই সময় ফ্রেঞ্চ লিগ 1-এ রোমাঞ্চকর লড়াই। সেখানে লিওর চ্যালেঞ্জ নেবে পিএসজি। দু দলের সমান 60 পয়েন্ট। লিওকে হারালে লিলেকে সরিয়ে শীর্ষে উঠবে পচেত্তিনোর দল। চোট কাটিয়ে নেইমার ফিরলেও পুরো ফিট না থাকায় একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। আর এই ছিল খেলার খবরে। এবারে চলে যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে।
নিঃসংকোচে অবাধে ঘুরে বেড়াচ্ছে বন্য প্রাণীরা। কারো মনেই নেই কোনো ভয় ভীতি, কেননা তাদের নিরাপত্তায় যুগ যুগ ধরে কঠোর অবস্থানে গ্রামবাসীরা। কেউ বন বা বনের প্রাণীর দিকে চোখ তুলে তাকালে গুনতে হয় জরিমানা। এমন উদ্যোগেই এখনো অক্ষত রাঙামাটির প্রায় 10,000 একরের বনাঞ্চল। আর এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরে। অপরাধ দমনের কাজ পুলিশ বাহিনীর, কিন্তু ভুয়া ডিআইজি সেজে সেই পুলিশকেই টার্গেট করেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতারক জাকির হোসেন। পুলিশ সদস্যের পরিবারের কাছ থেকে ফোন করে দুর্ঘটনা, নারী কেলেঙ্কারি বা মাদকের কথা বলে টাকা হাতিয়ে নেন। 10 মামলার আসামি জাকির সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন 5মবারের মতো। এভাবেই গত বছরের জুলাইয়ে ডিআইজি মাসুদ পরিচয়ে নড়াইল কোর্ট ইন্সপেক্টর অজিত কুমার মিত্রকে ফোন দেন প্রতারক জাকির। কৌশলে ফোন ডাইভার্ট করার পর পুলিশ সদস্যের স্ত্রীর কাছ থেকে হাতিয়ে নেন 38,000 টাকা। কল ডাইভার্ট করে এবং আমার স্ত্রীর কাছে ফোন দিয়া আমার অসুস্থতার কথা বলিয়া মোট 38,000 টাকা বিকাশের মাধ্যমে প্রতারণা করে নেয়। শাহিন নামের পুলিশের এক কনস্টেবল নারীসহ আটক হয়েছেন এ কথা ফোন করে পরিবারকে জানান তিনি। পুলিশ কর্মকর্তা সেজে কথা বলার পর নিজে আবার ভুক্তভোগী সেজে কান্নার অভিনয় করেন। দুশ্চিন্তাগ্রস্ত পরিবারের কাছ থেকে হাতিয়ে নেন টাকা। এমন একাধিক অভিযোগের পর অভিযান চালিয়ে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয় জাকিরকে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মাসুদ পরিচয়ে তাদের ফোন করে মোবাইল ফোন আপডেটের কথা জানাতেন, নিতেন স্ত্রী বা নিকটাত্মীয়ের নম্বর। পুলিশ সদস্যের ফোনে কিছু সংখ্যা ডায়াল করার নির্দেশ দিয়ে মোবাইল কল ডাইভার্ট করাতেন। তারপর তার স্ত্রীর নম্বরে ফোন দিয়ে জানাতেন দুর্ঘটনা বা অন্য কোনো বানোয়াট ঘটনা। ভুক্তভোগী পুলিশ সদস্যের ফোন ডাইভার্ট থাকায় স্ত্রী বা পরিবারের করা ফোন কল চলে আসতো জাকিরের কাছে। তখন জাকির ফোন ধরে বলতেন টাকা পাঠাতে। ইলিয়াসের কাছ থেকে শিখছি, এটা আমি 16 সালে করছি, পরে 16 সালে জেল কাটছি, 17 সালে আবার করছি, 17 সালে মানে যতটা কাজ করছি সবটি কাজে আমি জেল কাটছি। ডিবি পুলিশ বলছে 2016 সাল থেকে এসব প্রতারণায় জাকিরের বিরুদ্ধে 10টি মামলা রয়েছে। এর আগে 4 বার গ্রেপ্তার হয়ে জামিনে বের হওয়ার পর আবারও জড়িয়ে পড়েছেন প্রতারণায়। যখনই জেলখানা থেকে মুক্ত হয় তখনই ঘুটিয়ে গাটিয়ে এই কাজগুলো করতে থাকে এবং তার বিস্তৃত ভিকটিম থাকে এবং এই সমস্ত মামলাগুলোর ক্ষেত্রে অধিকাংশই মানুষ সিনিয়র পুলিশ অফিসার অথবা ডাক্তারের নাম হওয়ার কারণে চেপে। জাকির শুধু প্রতারণা করেই ক্ষান্ত হননি, নিজেকে বাঁচাতে গ্রেপ্তারের পর ফাঁসিয়েছেন তার এলাকার মুসা নামে এক যুবককেও। গত 5 বছর ধরে ওই মামলার হাজিরা দিতে দিতে আমি একদম ত্যক্ত হয়ে গেছি, আমার আর কিছুই নাই সম্বল। এ ধরনের ফোন আসলে সরল বিশ্বাসে প্রতারিত না হয়ে নিকটস্থ থানায় জানানোর পরামর্শ পুলিশ কর্মকর্তাদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের কাছে আধুনিক টিভি সংযোগ পৌঁছে দিয়েছে ডিটিএইচ ব্র্যান্ড আকাশ। প্রত্যন্ত এলাকাগুলোতে কেবল সংযোগ না থাকায় অল্প কিছু পরিবার অ্যান্টেনার মাধ্যমে শুধু বিটিভি দেখার সুযোগ পাচ্ছিল। এ অবস্থায় ওই এলাকাগুলোতে তথ্য বিনোদনের প্রবাহে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বেক্সিমকো কমিউনিকেশনসের ডিটিএইচ ব্র্যান্ড আকাশ। আকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিএস ফয়সাল হায়দার জানান, বিচ্ছিন্ন জনপদের মানুষকে তথ্য ও বিনোদনের দুনিয়ায় যুক্ত করেছে আকাশ। শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, মানুষে মানুষের সেতু তৈরি এবং নাগরিক উন্নয়নের লক্ষ্যে বিচ্ছিন্ন এলাকাগুলোকে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। জাপান এবং সিঙ্গাপুরের 3টি প্রতিষ্ঠান কক্সবাজারের মাতারবাড়িতে এলপিজি টার্মিনাল নির্মাণ করবে। তাদের নিজস্ব অর্থায়নে তৈরি করে খরচ তুলে নেয়ার পর সরকারকে মালিকানা হস্তান্তর করা হবে। এজন্য বিপিসিকে সমঝোতা স্মারক সই করতে নীতিগত অনুমোদন দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন 2026 সালে শুরু হবে নির্মাণ কাজ। প্রতি টন এলপিজি আমদানিতে খরচ হয় $100-এরও বেশি। বড় জাহাজে আনতে পারলে নেমে আসবে $40 থেকে $50। এ কারণে এলপিজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। কিন্তু গত 4 বছরে কাজ আগায়নি খুব বেশি। দেরিতে হলেও নির্মাতা কোম্পানি নির্বাচন হয়েছে। জাপানের মারুবেনি কর্পোরেশনের সাথে যৌথভাবে সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও পাওয়ারকো ইন্টারন্যাশনাল একসাথে নির্মাণ করবে এলপিজি টার্মিনাল। শিগগিরই সমঝোতা স্মারক সই করবে বিপিসি। এরপরই নির্মাণ কাজের রূপরেখা চূড়ান্ত হবে বলে জানান সংস্থার প্রধান।
নন বাইন্ডিং এমওইউ এবং এর মাধ্যমে কীভাবে কাজটা কীভাবে আগাবো, মেইন কাজ হলো ফিজিবিলিটি স্টাডি। পরে আমরা দেখব যে এটা কাজ আমাদের জন্য সুইটেবল হয়, তখন আমরা হয়তো এগ্রিমেন্টের কথা চিন্তা করব। আর যদি সুইটেবল না হয় তাহলে আমরা আবার পিছনের দিকে যাব, আবার নতুন করে চিন্তা করব। টার্মিনাল নির্মাণ হলে সরকারিভাবে হবে এলপিজি আমদানি, ফলে সরকার চাইলেই দাম নিয়ন্ত্রণ করতে পারবে। তবে এ সুবিধা পেতে অপেক্ষা করতে হবে অন্তত ৫ বছর। 2026-এর মাত্রাবাড়ি পোর্ট না হওয়া পর্যন্ত এটা হবে না। তেল ইম্পোর্ট করতেছে সরকার, বাল্ক যদি এলপিজি ইম্পোর্ট করে, এলএনজি ইম্পোর্ট করতেছে সরকার, এলপিজিও তো পেট্রোলিয়াম প্রোডাক্ট। এই তিনটা যদি তাদের নিজেদের হাতে নিয়ন্ত্রণে থাকে, তারপরে প্রাইস সেট আপ করে তাদের কাছে যদি দেয়, তাহলে কিন্তু সেখানে প্রাইস ডিফারেন্স হওয়ার সম্ভাবনা কম থাকবে। টার্মিনাল নির্মাণ হলে ভিড়তে পারবে ১ লাখ টন সক্ষমতার জাহাজ। পরে ছোট জাহাজে সরবরাহ করা হবে বেসরকারি কোম্পানির প্ল্যান্টে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিল্লির উপর নির্ভর না করে সরাসরি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম। এজন্য সীমান্তে 4টি হাট করার প্রস্তাব দিয়েছেন ঢাকা সফররত মিজোরামের বাণিজ্যমন্ত্রী আর লালথাংলিয়ানা। ব্যবহার করতে চায় চট্টগ্রাম বন্দরও। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে রাজ্যভিত্তিক পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত ভারতীয় রাজ্য মিজোরাম। 11 লাখ জনগোষ্ঠী আর 21,000 বর্গ কিলোমিটার আয়তনের এই রাজ্য দেশটির অন্যগুলোর চেয়ে শিক্ষায় বহু এগিয়ে। তবে ভারতের কেন্দ্র থেকে অনেক দূরে হওয়ায় ব্যবসা বাণিজ্যে তেমন আগাতে পারেনি। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে রাজ্যটি। এরই অংশ হিসেবে ঢাকা সফর করছেন তাদের বাণিজ্যমন্ত্রী। রোববার সচিবালয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সঙ্গে। তারা জানান, বাংলাদেশের সঙ্গে নৌ ও সড়ক পথে যোগাযোগ বাড়াতে অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত 318 কিলোমিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ। মিয়ানমারের সঙ্গেও আমাদের বিরাট সীমান্ত আছে। আমরা এসব সুযোগ কাজে লাগাতে চাই। মিজোরাম থেকে চোরাই পথে বাঁশ, আদাসহ অনেক পণ্য আসে বাংলাদেশে। সেখানে চাহিদা আছে বাংলাদেশি ইলেকট্রনিক্স ও নিত্য ব্যবহার্য অনেক পণ্যের। সাজেকের যে বর্ডারটার কথা বলা হয়েছে, এইখানটা একেবারেই ছোট্ট একটা 190-80-90 মিটারের একটা ছোট্ট খাল আছে। এই খালের উপর যদি ব্রিজটা করা হয়, তাহলে কিন্তু এই পথটা দিয়ে সোজা তারা চিটাগাং পোর্ট ব্যবহার করতে পারে। টিপু মুন্সি জানান, শুধু মিজোরাম নয়, অন্য রাজ্যগুলোর সঙ্গেও বাণিজ্য বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চান যে এই সব বর্ডার যে সব স্টেটগুলো আছে তাদের সাথে রিলেশনশিপটা বেটার করা। উত্তর পূর্ব ভারতের যে 7 সিস্টার্স রয়েছে তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করা। তাদের রয়েছে বাঁশ, বাম্বু, তারপরে বেত, এই সমস্ত কিছু, এবং আমাদের যা রয়েছে আমরাও বেশ কিছু জিনিস তাদের ওখানে পাঠাতে পারি। অবকাঠামো উন্নয়নের কাজ দেখতে আগামী মাসেই মিজোরাম সফরে যাচ্ছেন টিপু মুন্সি। সিনিয়র মিনিস্টার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনজ সম্পদের ক্ষতি করলে শাস্তির পাশাপাশি গুনতে হয় জরিমানা, আর তা বাস্তবায়ন করেন গ্রামবাসী নিজেরাই। তাদের উদ্যোগে এখনও অক্ষত রয়েছে রাঙামাটির দুর্গম এলাকার প্রায় 10,000 একর প্রাকৃতিক বনাঞ্চল। বনের গাছপালা আর পশু পাখিদের প্রতি ভালোবাসা থেকে যুগ যুগ ধরে এই কাজটি করে আসছেন তারা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের প্যারাছড়া, করল্লাছড়ি, চূড়াখালী সহ 9টি গ্রামের প্রায় 10,000 একর জুড়ে এই প্রাকৃতিক বন। দুর্গম এলাকায় যেখানে বনভূমি উজাড় হচ্ছে ধীরে ধীরে, সেখানে গ্রামবাসীর চেষ্টায় আজও এই বনটি অক্ষত। বনের বেশিরভাগ গাছপালা দেশি প্রজাতির। সবুজের মায়া, পশু পাখির প্রতি ভালোবাসা আর পরিবেশ রক্ষায় যুগ যুগ ধরে এর দেখাশোনা করছেন স্থানীয়রা। তাই তো নিরাপদ আবাসে অবাধ বিচরণ বন্য পশু পাখির। হরিণ, বানর, এই শুকর, খাতবিড়ালি, বনমোরগ, বিভিন্ন প্রজাতির এখানে আছে। বন্য পশু পাখি শিকার করা আসার মানুষগুলোদেরকে একটু এই যে সতর্ক বা রোধ করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বন থেকে বয়ে চলা ছড়া পাহাড় টিলার কোল ঘেঁষে চলে গেছে দূরপথে, যা বছর জুড়ে স্থানীয়দের পানির প্রধান উৎস। এছাড়া সারা বছর এর পানি দিয়ে চলে আশপাশের কৃষিকাজ। অনেক জায়গায় কিন্তু পানির সোর্স নাই, এলাকাতে পানির সোর্সটা এখন আগের মতো বহাল আছে, যার কারণে এই এলাকার চাষিরা এখনো পুরোপুরি সিংহভাগ জমি কিন্তু প্রাকৃতিক সোর্স থেকে করে।
বন বিভাগের মতে পার্বত্য জেলার কোথাও এমন বনাঞ্চলের দেখা মেলা কঠিন। গ্রামবাসীর এমন সচেতনতায় মুগ্ধ বন কর্মকর্তারা। বনের পেরিফেরিতে যারা বাস করে তাদেরকে আরও উদ্বুদ্ধ করে, তাদেরকে আরও মোটিভেশনাল প্রোগ্রাম, তাদেরকে আরও উজ্জীবিত করার জন্য পুরস্কৃত করার ব্যবস্থা, এসবগুলো নিয়ে আমি একটা প্রকল্প এখন ফর্মুলেশনের চিন্তাভাবনা করছি। বনটি রক্ষায় গ্রামের মানুষ মিলে তৈরি করেছে বিশেষ নিয়ম। তা অমান্য করে বনজ সম্পদের ক্ষতি করলে শাস্তির পাশাপাশি গুনতে হয় জরিমানা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।